বাংলাদেশের ইতিহাসে না এমন কিছু সময় আছে যা দেশের গতিপথটাই একদম পাল্টে দিয়েছে। আজকে আমরা ঠিক ওরকমই এক অস্থির সময়ের গল্প শুনব। একটা সময় যখন ষড়যন্ত্র আর হত্যাকাণ্ড যেন মিলেমিশে একাকার। চলেন ১৯৭৫ সালের সেই ৮১ দিনের রহস্যের গভীরে যাওয়া যাক। দিনটা ছিল ১৯৭৫ সালের ৩ নভেম্বর। গভীর রাত। ঢাকা থেকে একটা প্লেন উড়ে যাচ্ছে, কিন্তু এই প্লেনের যাত্রীরা কিন্তু সাধারণ কেউ না। তারা হলেন দেশের স্থপতিকে হত্যাকারী একদল সেনা কর্মকর্তা, আর তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। গন্তব্য থাইল্যান্ড। কিন্তু ঠিক ওই একই সময় ঢাকার কেন্দ্রীয় কারাগারে কিন্তু ঘটে যাচ্ছে আরেকটা ভয়াবহ ঘটনা। সেখানে খুন করা হচ্ছে দেশের ৪ জন শীর্ষ নেতাকে। তো একদিকে হত্যাকারীরা দেশ ছেড়ে পালাচ্ছে, আর একদিকে দেশের ভেতরেই আরেকটা হত্যাকাণ্ড। এই দুটো ঘটনার মধ্যে যোগসূত্রটা আসলে কোথায়? এটাই হলো আসল রহস্য। আচ্ছা, এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের একটু পেছনের ঘটনাগুলো জানতে হবে। মানে এই যে কারাগারে হত্যাকাণ্ডটা হলো, এটা কেন হলো? এটা বুঝতে হলে আমাদের দেখতে হবে ১৫ই আগস্টের পর দেশের অবস্থাটা ঠিক কেমন ছিল। বলতে গেলে পুরো দেশ তখন এক চরম বিশৃঙ্খলা আর অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছিল। দেখেন, ঘটনাগুলো কি অবিশ্বাস্য দ্রুততায় ঘটছিল। ১৫ই আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান নিহত হলেন, আর সেদিনই খন্দকার মোশতাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে দিলেন। এর ঠিক এক সপ্তাহ পর ২২শে আগস্ট তাজউদ্দিন আহমেদ সহ ৪ জন গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেফতার করা হলো। তার ঠিক দুদিন পর ২৪শে আগস্ট মোশতাক নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিলেন মেজর জেনারেল জিয়াউর রহমানকে। আর এই সব কিছুর ক্লাইম্যাক্সটা হয় ৩রা নভেম্বর, যখন খোদ মোশতাকেরই সরকারের বিরুদ্ধে আরেকটা মিলিটারি কু শুরু হয়ে যায়। তো চলেন এবার সরাসরি সেই ভয়াল রাতের ঘটনাটায় ফেরা যাক। ঢাকা সেন্ট্রাল জেলের মতো একটা সুরক্ষিত জায়গার ভেতরে সেদিন ঠিক কী হয়েছিল, কিভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৪ জন নেতাকে এত নির্মমভাবে হত্যা করা সম্ভব হলো। যাদের হত্যা করা হয়েছিল তারা কিন্তু কোনো সাধারণ রাজনীতিবিদ ছিলেন না। এরা ছিলেন এক কথায় বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্সদের সারির নেতা। তাজউদ্দিন আহমেদ, যিনি ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী; সৈয়দ নজরুল ইসলাম, মুক্তিযুদ্ধের সময় যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন; আর AHM কামারুজ্জামান এবং মনসুর আলী। এরা সবাই ছিলেন সেই নেতারা যারা পুরো স্বাধীনতা সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সূত্রগুলো যা বলছে তাতে এই হত্যাকাণ্ডের নির্দেশ এসেছিল একদম ক্ষমতার শীর্ষ থেকে। বলা হচ্ছে একটা ফোন কল গিয়েছিল সরাসরি রাষ্ট্রপতি ভবনে, আর ফোনটা ধরেছিলেন খন্দকার মোশতাক নিজে। তিনিই নাকি জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন হত্যাকারীদের ভেতরে ঢুকতে দিতে। কিন্তু জেলের কর্মকর্তারা তো বাধা দেবেনি। যখন তারা বাধা দিলেন তখন নাকি আবার ফোন করা হয় মোশতাককে, আর তিনি তার অর্ডারটা কনফার্ম করেন। মানে রাষ্ট্রপতির সরাসরি আদেশের পরেই রিসালদার মুসলিমউদ্দিন তার দল নিয়ে সেলের ভেতরে ঢোকে। আর এই হত্যাকাণ্ডটা এতটাই গোপনে সারা করা হয়েছিল যে পরের দিন বিকেল ৪টা পর্যন্ত দেশের সাধারণ মানুষ কিছুই জানতে পারেনি। পুরো দেশ ছিল অন্ধকারে। চিন্তা করা যায়, দেশের ৪ জন শীর্ষ নেতার মরদেহ প্রায় একটা পুরো দিন জেলের ভেতরে পড়েছিল, আর কেউ তার খবরই রাখেনি। আসলে এই জেল হত্যাকাণ্ডটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এর পেছনে ছিল সেনাবাহিনীর ভেতরেই চলতে থাকা এক ভয়ঙ্কর ক্ষমতার দ্বন্দ্ব। তো প্রশ্নটা হলো, এই লড়াইটা কাদের মধ্যে হচ্ছিল? সূত্র অনুযায়ী এই ক্ষমতার লড়াইয়ের মূল ২ চরিত্র ছিলেন ২ জেনারেল, খালেদ মোশাররফ আর জিয়াউর রহমান। একদিকে খালেদ মোশাররফ ৩রা নভেম্বরের কুয়ের মাধ্যমে মোশতাককে সরিয়ে দেন আর জিয়াউর রহমানকে গৃহবন্দী করেন। অন্যদিকে ছিলেন মোশতাকের নিয়োগ দেওয়া সেনাপ্রধান জিয়াউর রহমান। কিন্তু রাজনীতির খেলাটা খুব দ্রুতই পাল্টে যায়। মাত্র ৪ দিনের মাথায় ৭ই নভেম্বর আরেকটা পাল্টা অভ্যুত্থানে খালেদ মোশাররফ নিজেই নিহত হন, আর গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত হয়ে ক্ষমতার একেবারে কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান। ক্ষমতার এই পালাবদলের পর জিয়াউর রহমান ৭ই নভেম্বরের ঘটনাকে একটা নাম দিয়েছিলেন সিপাহী জনতার বিপ্লব। আর এই নামটাই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে অনেকখানি প্রভাবিত করেছিল। তো এতগুলো হত্যাকাণ্ড, এতগুলো কু আর পাল্টা কু, এই সব কিছুর শেষে একটাই প্রশ্ন বড় হয়ে ওঠে। এত রক্তপাতের পর শেষ পর্যন্ত লাভটা কার হল? সূত্রটি ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করেছে। এই একটা প্রশ্নই কিন্তু পুরো ঘটনা প্রবাহকে অন্যভাবে দেখতে সাহায্য করে। একবার ভাবুন তো, বঙ্গবন্ধু, ৪ নেতা, এমনকি খালেদ মোশাররফের মৃত্যুর পর ক্ষমতার পাল্লাটা কার দিকে ঝুঁকেছিল? সূত্রটি এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে এনেছে। তাদের দাবি, বঙ্গবন্ধু, ৪ নেতা আর প্রতিপক্ষ খালেদ মোশাররফ সবার মৃত্যুতে চূড়ান্তভাবে লাভবান হয়েছিলেন একজনই, আর তিনি হলেন জিয়াউর রহমান।
সূত্রটি আরও অভিযোগ করে যে জেল হত্যার পরিকল্পনায় মোশতাকের সাথে জিয়াও জড়িত ছিলেন, আর ক্ষমতায় আসার পর তিনিই সেই কুখ্যাত ইন্ডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করেন, যা 15 আগস্টের হত্যাকারীদের আইনি সুরক্ষা দিয়েছিল এবং তাদের বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছিল। এই ঘটনাগুলোর প্রভাব ছিল অনেক গভীর আর দীর্ঘস্থায়ী। এর ফলে ন্যায়বিচার পাওয়ার আস্থাটা কয়েক দশক ধরে বন্ধ ছিল। কিন্তু কেন বিচার পেতে এতগুলো বছর লেগে গেল? চলেন এর পেছনের কারণটা একটু দেখি। এই দেরির পেছনে মূল কারণ ছিল একটাই আইন, ইন্ডেমনিটি অধ্যাদেশ। এই আইনটা জারি করা হয়েছিল 15 আগস্টের হত্যাকারীদের সব ধরনের বিচার থেকে বাঁচানোর জন্য। আর 87 সালে যখন এটাকে সংবিধানের অংশ করে ফেলা হলো, তখন তো ন্যায় বিচারের পথটা পুরোপুরি বন্ধই হয়ে গেল। আর এই আইনি বাধার কারণেই জেল হত্যা আর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো ঘটনার আনুষ্ঠানিক বিচার শুরু করতে সময় লেগে যায় দীর্ঘ 21 বছর। একটা দেশের জন্য ন্যায় বিচারের এই অপেক্ষাটা কিন্তু অনেক লম্বা। আমাদের এই আলোচনাটা শেষ করছি সেই একই প্রশ্নটা দিয়ে, যা আজও ভাবায়। ক্ষমতা, রাজনীতি আর ন্যায় বিচারের এই জটিল খেলায় কেন একটা বিচার শুরু করতে 21টা বছর লেগে গেল? এই প্রশ্নটা শুধু অতীতের না, এটা বর্তমানেরও।